আইনজীবীদের যারা সুপ্রিম কোর্টে এনরোল্ড হয়েছেন, মেম্বার হয়েছেন, তাদের সেই সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমারই বন্ধু, সুপ্রিম কোর্ট বারের সম্মানিত সভাপতি ব্যারিস্টার মাহবুবুল খোকন এমপি। উনি একবার এমপি না, বহুবার এমপি। আমরা বন্ধু বললাম এই কারণে 2002 সালে আমরা একই সাথে একই কমিটিতে আমরা এই সুপ্রিম কোর্ট বারের সদস্য ছিলাম এবং অনেক কিছুরই মোকাবেলা করতে হয়েছে, সেগুলো আর বললাম না, এবং আমরা সাকসেসফুল হয়েছি। আজকে যারা আপনারা এখানে আছেন তার মধ্যে আমাদের বিচারপতি জাকির হোসেন সাহেব, উনি আসছেন। উনি স্বাভাবিকভাবেই সবাইকে পড়ায়, এই কথা এসে গিয়েছে। এরপরে আসছেন আমাদের চিফ প্রসিকিউটর। ওনার সাথে আমার অনেক শুরু থেকেই পরিচিতি, যখন থেকে মেম্বার হয়েছে। ওনার শুধুমাত্র একটা দিক বলবো যে আজকে দেখেন উনি এই একটা সাইডে, ক্রিমিনাল সাইডকে, অন্যগুলো তো আছেই, একটাকে বেছে নিয়েছেন এবং সেভাবে আজকে ওনার জীবনকে ধন্য করেছেন, জাতিকে অনেক কিছু দিতে পারছেন। আর কামরুল হক সিদ্দিকী সাহেবের কথা আর কিছু বলছি না, উনি সিনিয়র অ্যাডভোকেট, আর যা বলেছে সবাই বলে ফেলেছে। শুধু এতটুকুই বলবো, ওনার এমন একটি অবস্থা ছিলেন, যখন ওনার বন্ধুরা বললেন যে আপনি একটা অ্যাপ্লিকেশন দেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট হওয়ার জন্য, উনি দেন নাই। অনেকেই হয়ে গেছেন, কিন্তু ওনার জুনিয়রদেরও, মানে যারা ওনার বন্ধু ছিলেন, হয়ে গেছে। উনি বলছেন তো আমি কেন দিব? সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশন রুলসে তো আছে যে চিফ জাস্টিস উনিই দিতে পারেন, যার কারণে উনি একটু পরে হয়েছেন সিনিয়র অ্যাডভোকেট। এটা আমাদের ব্যর্থতা। আসলে এর দায়িত্ব, আপনারা সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেটের বিষয়টা জানেন কিনা জানি না, বয়স হলেই কিন্তু সিনিয়র অ্যাডভোকেট হওয়া যায় না। সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশনের রুলসের যে রুলস রয়েছে, রুলস অনুযায়ী যে কম্পিটেন্ট পার্সন যারা প্র্যাকটিস করতেছেন তাদেরকেই শুধুমাত্র সিনিয়র অ্যাডভোকেট দেওয়া হয়, এবং এটা চিফ জাস্টিসের একক কর্তৃত্ব। উনি সেখানে ইচ্ছা করলে উইদাউট অ্যাপ্লিকেশন দিতে, আগে তাই দেওয়া হতো, পরবর্তীতে একটু অ্যাপ্লিকেশন চাওয়া হচ্ছে। আজকে আসছেন এখানে উপস্থিত আমাদের আপনার বারের সুযোগ্য সম্পাদক মোহাম্মদ ইসাম। উনি চেয়েছিলেন উনি এমপি হওয়ার জন্য, তারপরেও এখন এসে হয়তো কোনো কারণে, পলিটিক্যাল কারণে হন নেই, এখন এসে এখানে সম্পাদকের দায়িত্ব পালন করছে। সুযোগ্য সম্পাদক আপনাদের সুপ্রিম কোর্ট বারে। আমি আর যারা সদস্য আছে সবাইকেই, সহসভাপতি দুইজন আমার খুব ক্লোজ পরিচিত, আগের থেকেই একত্রে আমরা প্র্যাকটিস করেছি। আর বাকি সদস্যরা অনেকেই অবশ্য জুনিয়র, তারপরেও, কারণ আমি সম্ভবত জাজ হওয়ার পরেই বোধহয় সবার এনরোলমেন্ট সম্ভবত, যার কারণে, কারণ আজকে 23 বছর চলছে আমি সুপ্রিম কোর্টে জাজ হয়েছি, যার কারণে বাকিরা নিশ্চয়ই জুনিয়র। তো সবাইকেই আজকে, আর যারা নবীন আজকে আপনারা এসেছেন, সবাইকে সুস্বাগতম। সমস্ত কথা কিন্তু চলে এসেছে, আমি আর বলতে চাই না। আপনারা অবশ্যই বোরিং ফিল করতেছেন, কারণ মাগরিবের আজান হয়ে যাবে। এরপরে সারাদিনের কোর্ট করার পরে এসে এতক্ষণ ধৈর্য ধরে আপনারা শুনবেন, এরপরে শুনতেছেন, এটাই আপনাদের জন্য যথেষ্ট। আমি এই কারণে বললাম যে এই যে কথাগুলো আসছে, একটা একটা করে কথা, আর আমার কিছু নাই বলার, যা নোট করছিলাম সবই আসছে মোটামুটি। তো এখানে একটা কথা বলতে চাই, এই যে ধৈর্য, প্যাশেন্স, যেটা আমাদের আইনজীবীদের জন্য, জাজদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন, সেটাই হচ্ছে যে আজকে আপনারা আছেন এখানে।
এই যে ধৈর্য ধরে বসে আছে। এটি হচ্ছে একজন আইনজীবীর এবং একজন বিচারকের সবচেয়ে বড় গুণ। তাদেরকে এই গুণ অর্জন করতে হবে। আমি আরেকটি কথা বলতে চাই, যারা আপনারা আজকে নবীন অ্যাডভোকেট আইনজীবী হয়েছেন, সবাই সব কিছু বলেছে, তারপরও আমি একটি কথা বলতে চাই যে আমাদের প্রথম কর্তব্য কি। আমি একজন অ্যাডভোকেট হয়েছি, কেউ 5 বছর পড়েছেন, 6 বছরও পড়েছেন LLB অনার্স LLM, আবার কেউ হয়তো BA অনার্স MA অনার্স এবং মাস্টার্স করে এসে ল পড়েছেন 3 বছরের 2 বছরের, আবার LLM করেছেন, আবার অনেকেই আছেন বার করেছেন। তো সব কিছু দিয়ে সবাই আপনারা আজকে আমাদের 18 কোটি মানুষের মাঝে, 18 কোটি মানুষ, আমি এই জন্য বলছি 16 কোটি 16.5 বছর, এখন 18 কোটির নিচে নেই। ছোট্ট একটি দেশ, এই 18 কোটি মানুষের আপনারাই হচ্ছে রিপ্রেজেন্টেটিভ। আজকে আমাদের পিতামাতা আমাদেরকে এখানে কষ্ট করে নিয়ে এসেছে। আমি বুকে হাত দিয়ে বলতে, অনেকেই আছেন যারা ঢাকা কেন্দ্রিক আছেন, যাদের বাবা মার বাড়ি আছে, কিন্তু আমি আমার কথাই বলছি যে আমি গ্রাম থেকে এসেছি এবং সেখান থেকে গিয়েছি রাজশাহী ইউনিভার্সিটিতে, 2 দিন ধরে লাগছে যেতে, আবার ঢাকায় এসেছি। আমার আব্বা প্রথমে বলেছিল যে তুমি LLB অনার্স LLM করছো, এখন একটু আসো, গোপালগঞ্জে আমাদের বাড়ি আছে, ওখানে শহরে থাকো, ভালো অ্যাডভোকেসি করতে পারবা। আমি তখন বললাম, বাবা আব্বা, আমি তো এই কারণে LLB অনার্স LLM করিনি, আমি তো সুপ্রিম কোর্টেই যাদেরকে দেখেছি তখন নাম শুনতাম তাদেরকে, আমাদের খন্দকার মাহমুদ আহমেদ, ইশতিয়াক সাহেব, আমাদের SR পাল, TH খান, এদের নাম শুনেছি, দেখেছি তারা কিভাবে প্র্যাকটিস করেছে। আমাদের তাদের এই দেখার কারণেই আমরা অনুপ্রাণিত হয়েছি। আর আমি LLB অনার্স LLM 5টি বছর পড়ে এসে জজকোর্টে আর গোপালগঞ্জ থাকতেছে না, আমি সুপ্রিম কোর্টেই প্র্যাকটিস করবো। আব্বা আর কিছু বললেন না, আসলাম ঢাকা বারেই মেম্বার হলাম। এরপরেই যাইনি, কিছুদিন ঘোরাঘুরি করেছি আমি সবদের সাথে, অল্প কয়েকদিন পরেই আমি চলে এসেছি এখানে অ্যাডভোকেট না হয়ে এখানে প্র্যাকটিস, মানে আমি ড্রাফটিং শুরু করেছি অ্যাজ এ জুনিয়র হিসেবে ব্যারিস্টার কাজী শাহাদাতের জন্য। আমি এই জন্য এই কথাগুলো বললাম, একদিকে আমরা যারা এখানে এসেছি তারা আমরা গ্রাম থেকেও এসেছি, শহরেও আছে, যাদের শহরে আছে তাদের সৌভাগ্য, কিন্তু গ্রাম থেকে যারা আসছেন অনেক পরিশ্রম হয়েছে। 2টি বছর এমনভাবে হয়তো আপনাদের গিয়েছে যে খাবার টাকা নেই, থাকার জায়গা নেই, তারপরেও আপনারা টিকে আছেন এই কারণেই যে হয়তো একটা সময় হবে। এক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই, টাকার পিছনে বলেছে কে যেন বলে ফেলেছে, টাকার পিছনে সদর মাকসুদাকে বলেছে, টাকার পিছনে চিন্তা করবেন না, যতটুকু আছে কাজ করতে থাকবেন, একটা সময় আসবে টাকা আপনার কাছে আসবে, আপনি ফেরত দিতে চাইবেন, এই অবস্থা হবে। আমার জানা আছে এখনো অনেক আইনজীবী আছেন, সিনিয়র অ্যাডভোকেট আছেন, এখন ফি করে দিয়েছেন 5 লাখ টাকা নিচে যাও না। আমি বলি কি কারণে, আমি একজন জিজ্ঞেস করলাম আপনি কেন এটা করলেন, মানুষের তো কষ্ট হয়, গ্রামের মানুষ আসে, তারা তো ফি দিতে পারে না। বলে দেখেন, আমি যদি এইটা না করি তাহলে আমি মারা যাব, আমার রাতে ঘুম নেই, সারা রাত ধরে এই মক্কেল এসে বসে থাকবে, প্রত্যেকের ফাইল দেখতে গেলে সকাল 9টায় 8টায় এসে 8:30 এসে সুপ্রিম কোর্টে আপিল বিভাগে আমাকে দাঁড়াতে হবে, ইট ইজ ইম্পসিবল, তাহলে আর আমি বাঁচবো না। আমি একটা চিন্তা করি আসলে তাই যে আজকে ওই যখন আপনি সিনিয়র হবেন তখন এই অবস্থাই হবে। এবং ওই সিনিয়র কিন্তু এমন ছিলেন যে ও জজকোর্টেই প্র্যাকটিস করেছেন, সিভিল লয়ের ডিটেলস বলে গেছেন আমাদের জাস্টিস জাকির হোসেন সাহেব। আমি আর এগুলো বলছি না, ওনার প্রত্যেকটা জিনিস মুখস্থ, এবং সেভাবে ওখান থেকে আসলেন, এসে এখানে ছিলেন। উনি কামরুল সিদ্দিকী সাহেবের সাথে করবো না, উনিও একই অবস্থা, উনি কিন্তু খুলনা কেন্দ্রিক সবচেয়ে বেশি করেছেন, তা বলবো না, উনি অবশ্যই এখানেই ছিলেন। এরপরেও আজকে ওনাদের বলার কিছু রাখে না, আমি এটাই বলবো শুধু। আরেকটা কথা বলে, আমি যখন প্রথমে আসলাম এই কষ্ট আমাদের ভোগ করতে হয়েছে,
কিন্তু একটা সময় আসছে, আমি এমন হয়েছে যে আসলে সত্য কথা বলি, বিচারপতি হওয়ার আগে ওই বলে যে টাকা জানলা দরজা দিয়ে টাকা আসা শুরু হয়েছিল। প্রচুর কেস আসছে, এমন হয়েছে সারা রাত ধরে 2জন টাইপিস্ট রেখেছি, ডিকটেশন দিচ্ছি, লেখছি, কোনোদিন 30টা 20টাও ফাইল করেছি, 40টাও ফাইল করতে হয়েছে। এটা হলো আল্লাহ যাকে রিজিক দিয়েছে, একটু খেয়াল রাখতে হবে, যাকে রিজিক দিয়েছে তার ততটুকুই আসবে। আপনি যতই টাকার পিছনে দৌড়ান আপনার কাছে আসবে না। কিন্তু যদি ইচ্ছা থাকে যে আমি জনগণের জন্য কিছু, বাংলাদেশের জনগণের জন্য করব, রুল অফ ল প্রোটেকশন করব, এটা ইস্টাবলিশ করব, তাহলে দেখবেন আমাদের কারোই কোনো প্রবলেম হবে না, টাকা আপনাকে নিয়ে নেবে। আমার কাছে একজন আসছে, সকালবেলা বাসায় আসছে, মক্কেল টাকা নিয়ে আসছে। একজন আমার এক বন্ধু পাঠিয়েছে, ইউনিভার্সিটি বন্ধু, এসে আমার কাছে 1 লাখ টাকা দিয়ে দিয়েছে যে আমার এই কেসটা করিতে হবে। আমি বললাম ঠিক আছে, খাওয়া দাওয়া করেন, সব কিছু করলো না। সকালে আমি পড়লাম ফাইলটা, সুন্দর করে পড়ে দেখলাম যে দেখেন 561 করতে চান, যেটি করে আপনার এই টাকাটা লস হবে। আপনি যান, যা দেখলাম আপনাকে এইখানে সবচেয়ে সুবিধা হবে, আপনি ওয়েট করেন, আপনি চার্জশিট পর্যন্ত দাঁড়ান, দেখবেন যে হয়তো আপনার নাম থাকবে না। ঠিকই টাকা ফেরত দিয়ে বললাম চলে যান। বলছে যে আপনি তো না খেয়ে মরবেন। ঠিক আছে, না খেয়ে মরব। এরপরে কিছুদিন পরে এসে, 6 মাস পরে এসে আমাকে বললো যে দেখেন মিষ্টি নিয়ে আসছে, যে আপনারই কথা, আপনার মত এই কথার কারণে আমি চুপ করেছিলাম, দেখলাম যে আমার নামই নাই। কারণ আমি তার ফাইলে দেখলাম কিচ্ছু নাই, তাকে রাখার কথা না। হ্যাঁ, অবশ্যই এখনকার আয় ওদের বলতে পারবো না, এখনকার আয় ওরা হয়তো ডেকে নিয়ে এসে আপনাকে আশায় বলে, না থাকলে এরকম হতে পারে। তো সেজন্য আমি এই কথাটাই বলছি যে আমাদেরকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে যতটুকু পারে আমরা আমাদের নিজেদের যোগ্যতা তৈরি করার জন্য যা কিছু প্রয়োজন বলে ফেলেছে, আমি আর বলবো না, বলে ফেলেছে, যা কিছু করতে হবে সেটাই করতে হবে। আমি শুধু একটা কথা বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম আসলো জিবরাইল আলাইহিস সালাম, আসলে জানেন, আপনারা সবাই জানার কথা, প্রথম বাক্য কি বলেছিলেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি জানেন, উনি বলেন আমি পড়তে পারি না। আশ্চর্য! জিবরাইল আলাইহিস সালাম জড়িয়ে ধরলেন, দ্বিতীয়বার বললে পাই না, আবার জড়িয়ে ধরলেন, তৃতীয়বার বললে আবার জড়িয়ে ধরলেন, চতুর্থবার বললেন। এর কারণটা কি সেটা, অর্থাৎ আমরা এখানে বলি, ইংরেজি বলায় রিড অ্যান্ড রিড, এই যে পড়ো। একটা কথা বলেছে, আজকেই একটা কেসে ডেথ রেফারেন্স সেট থেকে আসছে, আপিল হয়েছে, অ্যাপিলেট হয়েছে, শুধু একটা বিষয়ে 164, বহু আমি যত 3 বছর ডেথ রেফারেন্স করেছি, 164 তো সেই আগের থেকে, অর্থাৎ কনফিউশন স্টেটমেন্ট। এখন দেখলাম এই কনফিউশনাল স্টেটমেন্ট এমনভাবে প্রত্যেক দিন পড়ে আসে, আমার কাছে মনে হচ্ছে নতুন আসতেছে, নতুন কিছু দেখতেছি, নতুন সিদ্ধান্ত দেখতেছি। এই যে অবস্থানটা, 23 বছর এইগুলো করে আসলাম, স্টুডেন্ট লাইফ করে আসলাম, এরপরও এখন মনে হচ্ছে নতুন, যেভাবে আর্গুমেন্ট করে। কারণটা কি? অ্যাডভোকেটদের যে এক্সপিরিয়েন্স বেড়ে যায়, আর সব কিছু যখন নিয়ে আসে, বলে দিয়েছে যে নতুন সৃষ্টি হয়ে যাচ্ছে। সারা এখন শুধু ওই আগের 1-2টো ডিসিশন নেয় না। এখন যারা অ্যাডভোকেসি করেন, যদি করেন সেইভাবে করেন, দেখবেন যে আপনারা ডেকে নিয়ে আসবে। তখন ওনারা এখন যারা নতুন জেনারেশন, অবশ্যই আমরা অ্যাপ্রিসিয়েট করি, সারা ওয়ার্ল্ডের সব ডিসিশনগুলো হাতের কাছে নিয়ে আসে। এই যে সুবিধা আমাদেরকে দিয়েছে, বিজ্ঞানে উন্নতি দিয়েছে, এটাকে কাজে লাগাতে হবে। আর প্রতিদিন মনে হবে আমি নতুন শিখতেছি, ওই একটি আইনই নতুন শিখতেছি। আপনাদের কাছে সেই কথাই বলবো যে আমাদের যে এই পড়ার কোনো বিকল্প নেই। আর একটা কথা বলে আমি শেষ করতে চাই, আসলে জুনিয়রদের একটু প্রবলেম আছে। আমি শুধু খন্দকার মাহবুবউদ্দিন সাহেবের কথা একটু বলতে চাই। খন্দকার মাহবুবউদ্দিন আর মাহবুবে আলম অ্যাটর্নি জেনারেল ছিল, মারা গেছে। একটা অনুষ্ঠান করছিল, ওনার ডাইরেক্ট জুনিয়র ছিল, জুনিয়ররা করেছিলেন। বলেছেন যে, গল্প এইভাবেই বললেন যে আমি যখন জুনিয়র অ্যাডভোকেট,
একেবারে ওই লালবাগের পিছনে এক জায়গায় বাসায় থাকেন। ঈদ আসছে, কুরবানির ঈদ, বাড়ি আর যাচ্ছে না, বসে আছে। তার টাকা নাই, যেতে পারতেছে না কোরবানির সময়। মিসেস আর উনি আসেন। একদিন দেখে রাত তখন প্রায় ঘুমিয়ে যাচ্ছে, রাত 11:30। হঠাৎ করে খন্দকার মানে হঠাৎ দরজায় নক হচ্ছে, ওটা ভয় পাচ্ছে এই রাত্রে কি আসলো। তারপরে খুলে দেখেছে খন্দকার মাহবুদ্দিন সাহেব। আশ্চর্য হয়ে গেছে। এরপরে যা কিছু করার বললো যে শুধু সংক্ষেপ করি, একটা প্যাকেট দিল যে কালকেই তুমি বাড়ি চলে যাও, কোরবানি দাও, তারপরে কোর্ট খুলবে, এরপরে আসবে। বলে যে আমার 2 মাসের বাসা ভাড়া ছিল, বাকি সেটাও দেওয়া হয়ে গেল, কোরবানিও দেওয়া হলো, ভালোভাবে আসলাম। এই যে সিনিয়রদের গুণ, সিনিয়ররা এরকম সিনিয়র ছিল আমাদের। আর আমরা কি করতাম আমি দেখেছি, আমি যখন আসছি তখন আমি প্রতিদিন চেষ্টা করতাম যে কাজ নাই, ইয়েস আমরা যাই, কোথায় খন্দকার সাহেব আর্গুমেন্ট করে, কোথায় সিরাজুল হক সাহেব আর্গুমেন্ট করে, কোথায় এসআর পাল আর্গুমেন্ট করতেছে, সেগুলো দেখি। আর সর্বশেষে আরেকটি কথা বলবো, এটি শেষ। দ্বিতীয় আরেকটি কথা বলবো যে আজকে সিনিয়রদের জন্য এটা বললাম আর কি, সিনিয়ররা এখানে বসা আছে, তো জুনিয়রদের যে কি কষ্ট এটা আমরাও জানি। তো একটা সময় বললাম যে এমন একটা পর্যায়ে আসলাম যখন প্রচুর টাকা আসছিল, ঠিক সেই মুহূর্তে আসলে অত তেমন কিছু করতেও পারিনি। শর্ট করে বললো না তুমি আজকে বিচারপতি হবে। হঠাৎ করে টেলিফোন করছে, দেখলাম যে যেতে হলো, আসলাম। আমি চিন্তা করে থমেরে গেলাম যে কি করব, যে তখন মাত্র 20,000 টাকা বেতন ছিল, 18,500 টাকা বেতন, আর 20,000 টাকা বাসা ভাড়া। তো এই অবস্থায় আর তখন আমাদের ইনকাম তখনই বলি হয়তো একেবারে সর্বনিম্ন হলো মাসে 4 থেকে 5 লাখ টাকা আসলে হয়ে গেছিল। তারপরে ছেড়ে দিয়ে আসছি। অনেকে মনে করে যে আমাদের বিচারপতি খুব ভালো, হ্যাঁ মর্যাদা সব কিছু, কিন্তু ওই যে আপনি যে আর্থিক চিন্তা করেন নেই, কিন্তু তখন আপনাকে বিপদে পড়তে হবে। আর আপনি যদি সিনিয়র অ্যাডভোকেট হন, তখন ওই যে বললাম 5 লাখ টাকা দিলেও কেস নিবে না। তো এই জন্য এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। সেটা কখন হয়, যখন এই বিষয়গুলো, আমি এই জন্য বলতে চাই, একজন ডাক্তারের কি হয়, 5 বছর পরে 5 বছর আরো প্র্যাকটিস করে সর্বদিক জানে, এরপরে কিন্তু একদিকে চলে যায়। তো আমিনুল হক সাহেব উনি একদিকে গিয়েছেন ক্রিমিনালে, কামরুল হক সিদ্দিক সাহেব সিভিলে গিয়েছেন, আমার মাহমুদ্দিন খোকন সাহেব রিট নিয়ে আসেন, সব কিছুই করেন। ওনার তো স্বভাবত পথ নাই, ওনাকে যেতেই হবে, যেদিকেই যান আপনাকে যেতেই হবে। সেজন্যই এইভাবে আমি আপনাদের কাছে আবেদন রাখবো, শুধু এই কথাটুকু বলেই যে হ্যাঁ 2-4 বছর 5 বছর, কিন্তু মনে করি না যে আমি একটা, হ্যাঁ আপনাকে টার্গেট নিতে আমি কোন দিকে প্র্যাকটিস করবেন। যদি কর্পোরেট বিজনেস মানে প্র্যাকটিস করতে চান সেভাবে যাবেন, কোম্পানি করতে চান সেভাবে যাবেন, সিভিল করতে চান সেভাবে চিন্তা করবেন, ক্রিমিনাল যেভাবে যান সেভাবে চিন্তা করতে হবে, কিন্তু সবগুলো আগে শিখে নিতে হবে। এটা আপনাদেরকে মনে রাখতে হবে। আর একটা কথা আমি বলতে চাই, সেটা হলো বার কাউন্সিলের একটা রুলস আছে, নিশ্চয়ই আমরা জানি, অর্ডার এবং রুলস। আর সুপ্রিম কোর্টের রুলস রয়েছে। সর্বপ্রথম প্র্যাকটিস শুরু করবেন, আগে রুলগুলো শিখেন, আগে রুলগুলো পড়েন, মুখস্থ করেন, কি কি আছে না আছে যে নিয়ে আসছেন দেখেন। এই রুলসগুলো যদি না জানেন, সর্বক্ষেত্রেই আপনারা ব্যর্থতায় পরিচালিত হতে পারেন। বলা যায় না, কারণ ভুল হয়ে বসবে। সেই ভুলের খেসারত অনেকেই বলেছেন, এই যে মোহাম্মদ ইসা একটু আগেই বলেছেন, সেই খেসারত আর কখনো দিতে পারবেন না। এই জন্য জাস্ট 2 দিন আগেও আমাদের একজন অ্যাডভোকেট রেকর্ড জানি, এমন একটা কাজ করেছে, শুধু একটু বলে দেই, দেখেন, আমরা বলবো না, নাম বলছি না, যে উনি একটা ডকুমেন্টস দিয়েছে, সুপ্রিম কোর্টের ডকুমেন্টসটা দিয়েছে, অ্যাডভোকেট রেকর্ডটা সবসময় দেখে না হয়তোবা, বলছে দেখালাম একটা জাজমেন্ট এক্সিবিট করে, মানে অ্যাটাচ করে দিয়েছে, জাজমেন্ট, অ্যাপিলেট ডিভিশনের জাজমেন্ট। অ্যাপিলেট জাজমেন্ট কি? জাজমেন্টটা হচ্ছে একজন সিঙ্গেল জাজের জাজমেন্ট, যিনি চিফ জাস্টিস হয়ে গেছে। একজন জাজ দিয়ে একটা জাজমেন্ট অ্যাপিলেট ডিভিশনে হয় না। এই যে জিনিসটা জানেন, না জানলে তার খেসারত তাকে দিতে হচ্ছে। এখন ডিবার হয়ে গেছেন,
এই বিষয়গুলো আপনাদের আমি এইটাই বলতে চাই যে এটাকে সব সময় প্রথম কাজ সুপ্রিম কোর্টের রুলস এবং আপনার বার কাউন্সিলের রুলস। বার কাউন্সিলের রুলসের কারণে আমি একটা কথা বললে শেষ করতে চাই, আপনি অ্যাডভোকেট। অ্যাডভোকেট গ্রামে বলে কিন্তু উকিল, অ্যাডভোকেট বলে না। উকিল মানে তো জানেন আরবিতে উকাল, যে উকিল হয়েছে উকিলের কাজটা কি? আপনি তার সকল দায়িত্ব নিয়ে নিয়েছেন, এই দায়িত্বের জবাবদিহিতা আপনাকে করতে হবে। আপনাকে 500 টাকা দিয়েছে বা 5000 টাকা দিয়েছে, যতক্ষণ পর্যন্ত কেস শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আপনি তার উকিল। হ্যাঁ, আপনার টাকা দেয় না, আপনি ফেরত দিতে পারেন যে আমি আর উকিল থাকবো না, কিন্তু তার আগ পর্যন্ত আপনার রেসপন্সিবিলিটি থেকে গিয়েছে। এই রেসপন্সিবিলিটি যদি আপনি সত্যিকারভাবে পালন না করেন তাহলে বার কাউন্সিল আইনে বলা আছে আপনার করতেই পারে মক্কেল। অ্যাপ্লিকেশন দেওয়া আমার কেস করে নাই বা অন্যদিকে গিয়েছে বা অন্য কিছু করেছে, এটাকে খেয়াল রাখতে হবে। আর সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে এই যে উকালতির যে জিনিসটা আপনি নিলেন, যদি টাকা নাও পান আল্লাহর রাস্তে হয়তো ফাইল ফেরত দিবেন, নাহলে কিন্তু কেস আসলো আর কেসে যাবেন না, এটা হতে পারে না। আপনাকে মুভ করতে হবে। আমি আপনাদের এই কথাটার ক্ষেত্রে শুধু আমার পার্সোনাল একটা কথা বলি। একজন আমার আব্বা একটা চিঠি দিয়ে দিল, 2000 টাকা দিয়ে রেখে গেছে একটা কেসে, ড্রাফট করছি সব কিছু। হঠাৎ করে একদিন দেখি যে কিছুদিন পরে, বেশ কয়েক 1-1.5 বছর পরে হঠাৎ করে সিঙ্গেল বেঞ্চ ম্যাটার চলে আসছে এক জাজ সাহেবের করে, খুব শক্ত জাজ। এখন আর সেখানে গিয়েছেন আর একজন, এখন রিটায়ার্ড করেছেন আমাদের জাস্টিস, উনি অনেক সিনিয়র আমার, চলে গেছেন। আমি তো বেকায়দায় পড়ছি, সিনিয়র নাই কিছু নাই। আমি যে মেনশন করলাম আমাকে একটু টাইম দেন, আমি একটু সিনিয়র রাখতে চাই। মা সিনিয়র কি জন্য, আপনি পড়েন। পড়ে দেখলাম মানে উনি আর কিছু বলল না, শুধু সিনিয়র যা অ্যাডভোকেট, উনি আমাদের তখনও সিনিয়র অ্যাডভোকেট, উনি বললেন যে আপনি কি কিছু আর বলবেন এই কেসে, আর কিছু আছে আপনার? বুঝ না। তা আমার এই যে বললো 2000 টাকা দিচ্ছে, সব কিছু দিল, হিয়ারিং করলাম, পরে আমরা চিঠি দিয়ে এসে বললেন তো তোমার ফাইলগুলো নিয়ে যাও, ডকুমেন্ট, অরিজিনাল ডকুমেন্টগুলো রেখে গেছে। তো এই যে বিষয়গুলো আমি এই জন্যই বলবো যে আমার রেসপন্সিবিলিটি, উকিল মানে আমি তার দায়িত্ব নিয়েছি, কোনো অবস্থায় ক্ষতিগ্রস্ত না হয় সেটা চেষ্টা করতে হবে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালোভাবে ভালো অ্যাডভোকেট হন, ভালো এই অ্যাডভোকেসি করতে করতে আবার বারে আসেন, মানে বেঞ্চে আসেন, এই কামনা করে আপনার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করি।